আরমান এবং তার ছোট্ট একটি টিম, যারা সবাই কিনা মূলত ছিল ওশিয়ানগ্রাফার। তাদের মূল কাজ হচ্ছে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাওয়া এবং সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা। তো এভাবেই একদিন তারা পুরো টিম মিলে সমুদ্রের হাজার হাজার কিলোমিটার নিচের একটি মিশনে যায়। কিন্তু যখন তারা সেই মিশন থেকে ফিরে আসে, তখন ঘটে যায় অদ্ভুত এক রহস্যময় ঘটনা। কারণ ফিরে এসে তারা দেখতে পায় যে পুরো পৃথিবীতে একজন মানুষও নেই। মানবহীন পৃথিবী গল্পে পার্ট 4 আপনাদের সবাইকে স্বাগতম। আরো অনেক বড় একটি সাবমেরিন চলে আসে, আর এই সাবমেরিনটি ছিল তাদের দেশের ন্যাশনাল নেভির সাবমেরিন। তো সেই সাবমেরিনের একজন অফিসার আরমানের কাছে আসে, আর তারা সবাই এখানে একে অপরের সঙ্গে পরিচিত হয়। আরমান সেই অফিসারের কাছ থেকে জানতে পারে যে তারও সেই বাংকারের দিকেই যাচ্ছে। তবে এমন সময় আবার ভিক্টোরিয়ার কাছে ফ্রেডির আরো একটি ভিডিও আসে, যেখানে ফ্রেডি শত শত মানুষের সঙ্গে সেই বাংকারের মধ্যে যাচ্ছিল। কিন্তু এখানকার সবাই এই দ্বীপটির সম্পর্কে জানতো, তবে এটা জানতো না যে বাংকারটি মূলত কোথায় আছে। আর তাদের কাছে খুব বেশি সময় নেই যে তারা বাংকারটিকে খুঁজে বের করবে। তাই তারা সবাই তখন সেই দ্বীপ থেকে সোজা তাদের শহরের দিকে রওনা হয়, যাতে করে সেখানে গিয়ে তারা এই আন্ডারগ্রাউন্ডের বাংকারটির ব্যাপারে জানতে পারে। কিন্তু যখন তারা শহরে এসে পৌঁছয়, তখন তারা শহরের পরিস্থিতি দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়। কারণ পুরো শহর যেন একদম ধ্বংস হয়ে গিয়েছিল। এমনকি শত শত মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। যদিও লাশগুলোর শরীরে কোনো রকমের ক্ষত বা সূর্যের আলোতে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন ছিল না, কিন্তু প্রত্যেকটি মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে একদম জ্বলে গিয়েছিল। এসব দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এভাবেই যত বেশি তারা শহরের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা তাদের সামনে তত বেশি লাশ দেখতে পাচ্ছিল। তবে এমন সময় সেখানকার অফিসারকে তাদেরই একজন টিম মেম্বার ফোন দেয়, আর জানায় যে সে এখানকার ব্যাংকের মধ্যে একজন মানুষকে জীবিত পেয়েছে। তাই তারা সবাই তখন দৌড়ে সেই ব্যাংকে চলে যায়। এদিকে এখন তাদের কাছে আর মাত্র 30 মিনিটের মতো সময় ছিল, কারণ 30 মিনিট পরে সূর্যোদয় হবে। তাই এই 30 মিনিটের মধ্যেই তাদেরকে যেভাবেই হোক লুকিয়ে পড়তে হবে। এদিকে সেই সাবমেরিন অফিসার সবাইকে তাদের সাবমেরিনে ফিরে আসতে বলে, কারণ তা না হলে এখানে থাকলে তারা মারা যাবে। আর অন্যদিকে ভিক্টোরিয়া এবং আরমান তখনও সেই বাংকারটিকে খোঁজার চেষ্টা করছিল। আর অন্যদিকে দেখা যায় যে সেই নেভি অফিসারের কয়েকজন সদস্য ব্যাংকের ভোটের ভেতরে চলে যায়। আর তারা এমন পরিস্থিতিতেও সেখানকার টাকাগুলোকে লুট করতে চাইছিল, যেটা দেখে তাদের চিফ তাদের উপর প্রচন্ড রেগে যায়। তবে এমন সময় আবার সেখানকার ভোল্টের দরজা অটোমেটিকভাবে লক হয়ে যায়। আর সমস্ত সদস্যরা ভোল্টের ভেতরে থাকলেও অল্টার নামক একজন ব্যক্তি ভোল্টের বাহিরেই ছিল। কিন্তু সে তো এই দরজার পাসওয়ার্ড জানতো না, তাই হাজার চেষ্টা করেও কোনোভাবেই সে দরজাটিকে খুলতে পারছিল না। তারপর অল্টান অনেক সময় ধরে চেষ্টা করে তাদেরকে ভোল্টের ভেতর থেকে বাইরে আনার জন্য, কিন্তু কোনোভাবেই সে তাদেরকে আর কোনো সাহায্য করতে পারে না। এদিকে তার হাতে আর মাত্র 15 মিনিটের মতো সময় ছিল, তাই সে বাধ্য হয়ে তখন গাড়ি নিয়ে তাদের সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। আর অল্টান যখন সাবমেরিনে ফিরে আসে, তখন বাকি সদস্যদেরকে না দেখতে পেয়ে অফিসার প্রচন্ড রেগে যায়। বিশেষ করে সে আরমান এবং ভিক্টোরিয়ার উপর রেগে গিয়েছিল, কারণ তাদের জন্যই তারা মূলত সেই এরিয়াতে গিয়েছিল। এদিকে ভিক্টোরিয়াদের টিমে ভেনা নামক যে মেয়েটি ছিল, সেখানে নিউজের মাধ্যমে সূর্যের এই ভয়ানক তাপমাত্রা সম্পর্কে জানার চেষ্টা করছিল। নিউজটিতে বলা হয়েছে যে প্রতি 11 বছর পর পর সূর্য এই গল্পে আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে ভুলবেন না। আর যদি এরকম আরও গল্পের প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।